আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকের ভিডিওটি হচ্ছে মূলত যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য। তারা কিভাবে তাদের আয়কর রিটার্ন ফাইলিং করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। ধরা যাক ৩০/২/২০২৪ তারিখে সমাপ্ত অর্থবর্ষে তিনি বলতে এখানে যার নামে রয়েছে তার নামটা আমি বলছি। জনাব আতাউর রহমান। তিনি বাংলাদেশ সচিবালয়ে কর্মরত রয়েছেন। তিনি একজন সরকারি কর্মচারী। ঠিক আছে? তার বেতন ধরুন বা মাসিক মূল বেতন হচ্ছে ৫৬,৫০০ টাকা, মাসিক চিকিৎসা ভাতা হচ্ছে ১৫০০ টাকা, উৎসব ভাতা হচ্ছে ১,১৩,০০০ টাকা। ওকে? বাংলা নববর্ষ ভাতা ১১,৩০০ টাকা। তিনি সরকারি বাসায় থাকেন। ভবিষ্যতে তহবিলে তিনি প্রতি মাসে ১৪,০০০ টাকা জমা রাখেন। এবং আরও দেখা যাচ্ছে ৩০/জুন/২০২৪ তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ১,০৮,৫০০ টাকা। এটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা বাবদ প্রতি মাসে তার বেতন হতে কর্তন করে ১৫০ টাকা ও ১০০ টাকা। এছাড়া তিনি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন হিসেবে মাসিক ৫,০০০ টাকা করে তিনি জমা রাখেন, অর্থাৎ কিস্তি জমা করেন। তাহলে এই যে তার হচ্ছে ১ বছরে সমস্ত প্রকার আয়, ঠিক আছে? ইনভেস্টমেন্ট, এখন এই যে আয় ইনভেস্টমেন্ট রয়েছে, এখন সে কিভাবে তার ওই যে ফাইলিংটা, এক্সেলের যে ফাইলিংটা সে কিভাবে করবে তার বিস্তারিত আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমাদের কর বর্ষ কত হবে? ২০২৪-২০২৫ অর্থবছর। তাহলে চলুন আমরা এক্সেলে যাই। এখানে দেখুন স্বাভাবিক ভিত্তিক করদাতার আইটি 11 গ ২০২৩ রুলস অনুযায়ী যে ফরম্যাটটা গত বছরের যে লেটেস্ট যে ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটের আলোকে আমি আজকে আলোচনা করব। এখানে শুরুতে আপনার কি করতে হবে? ফার্স্ট পেজ, ঠিক আছে? টোটাল আপনার এখানে পেজ হচ্ছে ১০ এবং একটা হচ্ছে স্লিপ নিয়ে আমার টোটাল ১১ পেজ। এই ১১ পেজ আপনি কিভাবে ফাইলিং করবেন তার বিস্তারিত আমি আজকে সুন্দরভাবে আপনাদের সাথে পেশ করব। সো ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই দেরি না করে এখনই আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা আপনি যদি পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে সেখানে আপনি ফলো করে রাখতে পারেন। কেননা আমি এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব যেটা আপনার জন্য খুবই দরকার হতে পারে। সো আমরা প্রথম পেজে আমরা আসি। এখানে রয়েছে করদাতার নাম, অর্থাৎ আপনার নেমটা কি রয়েছে সেটা আপনি দেবেন টিন সার্টিফিকেট অনুযায়ী। দেন হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে নম্বর রয়েছে সেটা দেবেন, এবং টিন যে নাম্বার রয়েছে এখানে কিন্তু টিন আপনার যে নাম্বার সেটা এখানে একটু ফাইলিং করবেন। দেন হচ্ছে টিন সার্টিফিকেট দেওয়া যে সার্কেল রয়েছে সেটা আপনি এখানে দেবেন। কর অঞ্চল রয়েছে যেটা সেখানে এখানে দেবেন। আপনাদের আরেকটু বলে রাখছি, এই যে ফরম্যাটটা আরোকে যেটা আমি দিয়েছি এটা কিন্তু আপনারা এনবিআর ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। কর বর্ষ হচ্ছে কত? ২০২৪-২০২৫ আবাসিক মর্যাদা হিসেবে নির্বাসী। এখানে ক্লিক। দেন হচ্ছে এটাতে ইন্ডিভিজুয়াল, ওকে? তারপরে আপনি যদি এখানে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন তাহলে এখানে টিক চিহ্ন হবে। ওকে? তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন, আপনার স্ত্রীর নাম দেবেন, ঠিক আছে? আপনার যদি স্ত্রীর নাম যদি না থাকে তখন এখানেই থাকবে। যদি স্ত্রী ৩ থাকে সেটাও ৩ নাম্বার এখানে আপনার দিতে হবে। আপনার ঠিকানা এখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি এখানে আপনার দিতে হবে। টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনি কোথায় জব করেন সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এখানে দিতে হবে। আপনার যদি বিজনেস যদি থাকে, ঠিক আছে? সেটা আপনি দিতে পারেন। কিন্তু এখানে আমি তো বিজনেস আজকে দেখাচ্ছি না। ঠিক আছে? অন্য কোনো সময় আমি এই বিজনেস নিয়ে আরেকটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করব। এই গেল ফার্স্ট পেজ, ঠিক আছে? এখন সেকেন্ড পেজ আমরা এটা অটোমেটিক এক্সেল এর ফরম্যাটে চলে আসার পরে বুঝাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে আমি অলরেডি করে ফেলছি, করে গেছি বোঝার শুধু ভিত্তিতে, কারণ এই আমি যদি দেখি আর যদি করাই তাহলে অনেক সময় চলে যাবে। সো আমি চাচ্ছি যে আমার ভিডিওতে মানে ১৫ মিনিট থেকে ২০ মিনিটের ভিতরে যেন এই ভিডিওটা শেষ হয় যাতে আপনারা দেখতে পারেন খুব সহজে। এখানে দেখুন আমি মূল বেতন আমাদের এখানে এক্সাম্পল এ কত রয়েছে? ৫৬,৫০০ টাকা। এটা কি ১ মাসের। ওকে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব যে ১২ মাসের। এখানে দেখুন ৫৬,৫০০ টাকা ইন্টু ১২, তাহলে ১২ মাসে হচ্ছে কি ৬,৭৮,০০০ টাকা। ওকে? দেন আমরা দেখব হচ্ছে তার মাসিক চিকিৎসা ভাতা হতো ১৫০০ টাকা। তাহলে এই ১৫০০ টাকা হচ্ছে মাসিক। তাহলে ১ বছরে কত হবে? ১৮,০০০ টাকা। এই যে সরকারি চাকরিজীবীদের তাদের কিন্তু চিকিৎসা ভাতা হচ্ছে করমুক্ত। মানে এক্সামটেড হলো, সো এখানে আসবে না। দেন উৎসব ভাতা ১,১৩,০০০ টাকা। এটা হচ্ছে বেসিকের ডবল। মানে যেহেতু ২ টা উৎসব ভাতা, ঠিক আছে? দুটো উৎসব ভাতা, এটা কিন্তু এক্সামটেড নয়। সো এখানে চলে আসলো। দেন আরেকটি রয়েছে হচ্ছে বাংলা নববর্ষ ভাতা ১১,৩০০ টাকা। এটা কিন্তু করমুক্ত। সো এখানে এক্সামটেড আসবে। এটা এক্সামটেড আসবে, সো এখানে আসবে না। তাহলে তার মোট আয় কত আসলো? ৭,৯১,৫০০। ঠিক আছে? এটা হচ্ছে তার কি?
নিট করযোগ্য আয়, মানে এটার উপর ভিত্তি করে সে কি করবে, কর দেবে এই বছর। এটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে। প্রথম 3.5 লাখ পর্যন্ত হচ্ছে কি তার কর মুক্ত, মানে এখানে কর দিতে হবে না। 3.5 লাখের পরে যে ফার্স্ট যে 1 লাখ রয়েছে, আমি একটু দেখাচ্ছি। এই জিনিসটা আমার চলে আসলো, এখানে আমি আলাদা ক্যালকুলেশন করে রেখেছি। এটা কি টোটাল হচ্ছে তার কি ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। এই 7,91,000, এই 7,91,000-এর উপরে তার এই 3.5 লাখ হচ্ছে তার এক্সামটেড, এখানে আসবে না, করা আসবে না। এরপরে কত রইল, 4,41,000। এই 4,41,000 এইটার উপর কিন্তু তার কি এখন ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি, প্রথম 1 লাখ হচ্ছে 5%, তো সো কত আসলো 5,000। এই যে 4,41,000 1 লাখ মাইনাস দিয়ে কত থাকলো, 3,41,000। পরের স্ল্যাবে কত হয়েছে, 4 লাখ। এটা কিন্তু বর্তমানে যে স্ল্যাব রয়েছে 24-25-এ, তখন এটা গত বছর কিন্তু এখানে ছিল কি কত, 3 লাখ। সো এই যে 4 লাখের ভিতরে কত হয়েছে, 3,41,000, মানে 3,41,000-এর উপরে হচ্ছে কত পার্সেন্ট, 10% হলে কত হয়েছে, 34,100 টাকা। তাহলে তার টোটাল ট্যাক্স অ্যামাউন্ট কত আসলো, 39,100। ওকে, এটা হচ্ছে তার ইনকামের উপর ভিত্তি করে। ওকে, আরো অনেক কাহিনী আছে, সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এরপরে যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। এটা হলো তার স্যালারি বিষয়টা। এই স্যালারি বিষয়টা আমি এটা ফাইলিং করে ফেললাম। ওকে, এখন দেখুন তিনি সরকারি বাসায় কাজ করেন, তার হাউস রেন্ট নেই। ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। এই যে ভবিষ্যৎ তহবিলে 14,000 টাকা জমা রাখেন, সো এটা তার জন্য একটা ইনভেস্টমেন্ট। এখান থেকে তার একটা রিবেটের একটা বিষয় চলে আসে। সো আমরা ইনভেস্টমেন্ট যে প্যারাটা রয়েছে সেখানে আমরা যাবো। এখানে দেখুন, ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা, এখানে আমি বোল্ড করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধাতে। ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা সে কত করে, 14,000, তো 12 মাস ইন্টু, তাহলে এক বছর হচ্ছে 1,68,000 টাকা। ওকে, তো এটাও আমরা ইনপুট করে ফেললাম। তারপরে দেখুন, 30 জুন 2024 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500 টাকা। এটা আমার পরে দেখাচ্ছি। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা, এটা কিন্তু ইনভেস্টমেন্ট আসবে না, যেহেতু সুদের একটা ইনকাম। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল, তাহলে কল্যাণ তহবিলে 150, গোষ্ঠী তহবিলে 100। তাহলে এটা এখন আমরা ইনপুট করি। এখানে আমি যেমন করেছি, কল্যাণ তহবিলে 150 ইন্টু 12, আর হচ্ছে কি গোষ্ঠী বীমা তহবিলে হচ্ছে 100 ইন্টু 12, তার টোটাল হচ্ছে 3,000 টাকা। এটাতে তার কি বেতন হতে কর্তন করা হয়েছিল। এছাড়া তিনি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকা করে তিনি কিস্তি জমা করেন। তাই মাসিক, এই যে এটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, এটা যেটা মান্থলি 5,000 করে দেয়, 12 মাসে হচ্ছে 7,500 টাকা। তাই টোটাল ইনভেস্টমেন্ট হলো কত, 2,31,000 টাকা। তাহলে এই যে 2,31,000 টাকা থেকে সে ইনভেস্টমেন্ট করেছে এই এক অর্থ বছরে, এখান থেকে সে কর রেয়াত পরিমাণ কত পাবে, 34,650 টাকা। অর্থাৎ এই যে 2,31,000, এটার উপর 15% হারে সে কত পাচ্ছে, 34,650 টাকা। সে কি কর রেয়াতের একটা সুযোগ পালো। ওকে, তাহলে এখন দেখুন এই বিষয়টা আমরা আর একটু আলোচনা করছি, 34,650। সো আমরা এখানে লাস্টে আমি একটা ক্যালকুলেশন করছি। এখানে দেখুন 23,730 টাকা। ওকে, এটা কিভাবে আসলো, এটা হচ্ছে আমার যে টোটাল যে আমার ইনকামটা আসলো, এখানে দেখেন 7,91,000। এই 7,91,000-এর উপর কত পার্সেন্ট, 3%। 3% করলে কত আছে, 23,730 টাকা। আর এই 34,000 এই যে ইনভেস্টমেন্ট থেকে আসলো 34,650। ওকে, তাহলে আর হচ্ছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে 10 লাখ। তাহলে এই তিনটার ভিতরে লোয়েস্ট কোনটা, এটা লোয়েস্ট। সো এটা আমাদের হচ্ছে কি কর রেয়াতের আমরা সুযোগ পাবো। ওকে, সো তারপরে আমরা দেখি আরেকটি বিষয় এখানে ফাইলিং করতে হবে। তার হচ্ছে ব্যক্তিগত জীবনযাপনের যে ব্যয় রয়েছে সেটা। এখানে আমি দেখুন ব্যক্তিগত হিসেবে তার 90,000 দিয়েছি, আবাসিক দিয়েছি। ব্যক্তিগত আবাসিক যদি না থাকে সেখানে আমরা এখানে দেব না খরচ। আমরা অন্যান্য যে খরচগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিতে পারি। এখানে খাবার খরচ আরো বেশি দেই। ঠিক আছে, তার এই ব্যক্তিগত এত খরচতে 5,000 টাকা হচ্ছে প্রতি মাসে মাসে তার স্যালারি থেকে কেটে ফেলে এগুলো। ঠিক আছে, তার টোটাল হচ্ছে জীবন ব্যয় 2,25,000 টাকা। তাহলে এখন দেখুন জীবন ব্যয় আমরা তৈরি করে ফেলছি। ওকে, এখন আমরা 2 নম্বর পেজে আসি। তার টোটাল হচ্ছে ইনকাম থেকে ইনকাম, মানে চাকরি থেকে ইনকাম এত, এবং সেখান থেকে তার হচ্ছে ট্যাক্স চলে আসবে হচ্ছে 39,100 টাকা। কিন্তু সে করায় কত পারলো, 23,730 টাকা। এখানে যেটা দেখাইছি লোয়েস্ট যেটা, ঠিক আছে, এটা আসবে।
তাহলে 23,730 তাহলে কর রেয়াতে করবে তার মোট হচ্ছে কর দিতে হবে কত? 15,370 টাকা। এটা হচ্ছে তার কর দিতে হবে। ঠিক আছে? কিন্তু সে অলরেডি কত কর দিয়ে ফেলছে? 5,000 টাকা সে দিয়ে ফেলছে। এটা আমি কোথায় দেখাইছি? তার জীবন যাপন ব্যয়ে। ঠিক আছে? জীবন যাপন যে তার ব্যয়টা রয়েছে সেখানে কিন্তু আমি অলমোস্ট সেটা দেখেই ফেলছি। এই যে 5,000 টাকা। সো তার টোটাল হচ্ছে 15,370 টাকা হচ্ছে কর, কিন্তু 5,000 দিয়ে বলছে তার কত দেওয়া লাগবে? 10,370 টাকা। এই যে রিটার্ন দেবে, রিটার্নের সহিত তার কিন্তু একটা চালানের মাধ্যমে সে কিন্তু এই ট্যাক্সটা সে জমা দেবে। তাহলে অলরেডি আমরা দেখে ফেলেন, এটা তো কমপ্লিট করে ফেলছি। 5 নাম্বার তো এটা ব্যবসায়ের ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নেই, স্কিপ করে যাব। এটা হচ্ছে তার ব্যবসা এবং হাউস রেন্ট এখানে রয়েছে, মানে 5-6 স্কিপ করে গেলে হবে। 7 নাম্বার তো আমরা ফাইলিং করে ফেলছি। তারপর 8 নাম্বারে এখানে দেখুন, এটা হচ্ছে অ্যাসেটের দায় বাই পরিমাপ, ঠিক আছে, বিবরণী। এখানে দেখুন এটা তাহলে প্রদর্শিত করছি, মানে ইনকাম থেকে স্যালারি, ইনকাম থেকে ইনকাম এটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে বিগত অর্থ বছর আমি এটা আনুমানিক দেখাইছি, তার 3 লাখ টাকা গত বছরের নেট সম্পদ সে দেখিয়েছিল। ওকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে তার জীবন যাপন ব্যয় হচ্ছে 2,25,000 টাকা, এটা দেখাইছি আপনাদের। তাহলে তার টোটাল মোট পরিসম্পদ হচ্ছে 8,66,000 টাকা। ওকে। এখানে যদি তার লোন থাকতো তাহলে কি এখানে কিন্তু লোন দিতে হতো, লোনের পরিমাণ। বা তার যদি হচ্ছে কোনো বিল্ডিং থাকে বা অন্যান্য জমি জমা থাকে তখন কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? সমস্ত কিন্তু এখানে কিন্তু ফাইলিং করতে হবে। ঠিক আছে? ইন ডিটেইলস। এখানে একটা জিনিস আমি দেখাবো যে ৭ নম্বর হচ্ছে মোট পরিসম্পদ হচ্ছে 8,66,000 টাকা। এটার সাথে মিল হতে হবে ১০ নাম্বার বাংলাদেশে অবস্থিত ও বাংলাদেশের বাইরে অবস্থিত মোট পরিসম্পদ 8,66,000 টাকা। এটা কিন্তু ম্যাচিং হইতে হবে। যদি ম্যাচিং না হয় তখন কিন্তু এনবিআর আপনাকে ধরে ফেলবে যে অবশ্যই এর ভিতরে কোনো সমস্যা রয়েছে। তখন কিন্তু এনবিআর আপনাকে নোটিশ দেবে। সো আপনার কি আয় ব্যয় দায় ব্যয় হিসাবগুলো আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং বর্তমান যে রুলস রয়েছে এই রুলস অনুযায়ী কিন্তু আপনাকে ফাইলিং করতে হবে। ওকে? সো এখন দেখেন তার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কি আসে। এখানে তো করদাতার নাম যদি যখন ফার্স্ট পেজে করবেন তখন তো অটোমেটিক এখানে চলে আসবে। সবকিছু অটোমেটিক চলে আসবে। তার মোট আয় দেখাইছে কত? 7,91,000। মোট পরিশোধিত কর কত? 15,370 টাকা। এটাতে মোট কর সে পরিশোধ করবে। ঠিক আছে? এর ভিতরে 5,000 টাকা দিয়ে দিয়েছে। বাকি 10,370 টাকা তার একটা চালানের মাধ্যমে এই রিটার্নের সাথে সে জমা দেবে। ওকে? তাহলে অলরেডি আপনারা এখান থেকে বুঝে ফেললেন যে কিভাবে আপনারা আপনাদের সরকারি চাকরিজীবী যারা রয়েছে মূলত তারা কিভাবে আয়কর রিটার্ন তারা ফাইলিং করতে পারবে। আয়কর রিটার্ন তারা সুন্দরভাবে ফাইলিং করতে পারবে সেই বিষয়টি আমি আজকে সুন্দরভাবে দেখালাম। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং হ্যালো ভিউয়ার্স, আপনার ট্যাক্স রিটার্ন ফাইলিং সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং জিমেল আইডি রয়েছে সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইনের মাধ্যমে পিডিএফ করে আমরা ফাইল প্রদান করে থাকি এবং এই ফাইলের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট আপনার ট্যাক্স সার্কেলে আপনারা জমা দিয়ে আপনার ট্যাক্স ফাইলিংটি এবছরের মতো আপনারা কি জমা দিয়ে ক্লোজ করতে পারবেন। সো আপনার ট্যাক্স রিটার্ন ফাইলিং সার্ভিস নেওয়ার জন্য অতি সত্বরই আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে আমাদের সাথেই থাকুন। কেননা আমরা এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। ততদিন আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।